ঢাকার বাইরে থেকে বিশেষ করে নারায়ণগঞ্জ, গাজীপুর এই জায়গাগুলো থেকে ট্রাকে করে অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের ক্যাডাররা ঢুকছে। তারা তো এমনিতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের সাথে আমরা তো সাধারণ মানুষ, আমাদের হাতে অস্ত্রও নাই। তখন আমি একটু সাহস করলাম যে আমাদের টাইমটা দেওয়া ঠিক হবে না, আমি এটা চেঞ্জ করে ফেলি, ডেটটা চেঞ্জ করে আনতেছি, আপনারা আগামীকালকেই আসেন। যে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে এরকম একটা কথা শুনতেছিলাম, তাহলে এই ঘোষণাটাই আমি দিতে পারবো না। ওই ভয় থেকেও আমি তাড়াতাড়ি রেকর্ড করে ভিডিওটা আপলোড করে দিই যে যা হওয়ার হবে। স্বাগত জানাচ্ছি ৭১ টেলিভিশনের পডকাস্টে। সাথে আছি আমি রাশেদ আনিস। আজ আমরা এমন একজন অতিথিকে পেয়েছি, কিছু তথ্য দিলেই সেটি আসলে আরও পরিষ্কার হয়ে যাবে। যিনি ছিলেন একজন সাধারণ ছাত্র, এরপর তিনি হয়ে গেছেন গণ অভ্যুত্থানের নায়ক এবং তিনি পেয়েছিলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। আমাদের সাথে আছেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া। স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন? ধন্যবাদ রাশেদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। মূলত ব্যক্তিগত তথ্য, অজানা তথ্য, যেটি আসলে এখন পর্যন্ত কারোর সাথে শেয়ার করেননি বা যতটুকু স্মরণে আসে। অবশ্যই জুলাই, কারণ জুলাই মাস শুরু হয়ে গেছে এবং আপনাদের যে গণ অভ্যুত্থান ছিল সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং তার পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপট, এনসিপির ভবিষ্যৎ, এনসিপির মুখপাত্র হিসেবে এনসিপির ভবিষ্যৎ। কথা বলছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার সাথে একটি পরিচয়, ঐতিহাসিক যে লং মার্চ টু ঢাকা ছিল, সেই লং মার্চ টু ঢাকার ঘোষক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা সেই প্রেক্ষাপট জানব এবং সেই তার পাশাপাশি জুলাইয়ের যে খুঁটিনাটি রয়েছে, একটি সাধারণ আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন থেকে সেটি যখন সরকার পতনের আন্দোলনের রূপ নেয়, সেই বিষয়টিও জানতে পারবো। শুরু যদি করি তাহলে জুলাই আন্দোলন দিয়ে শুরু করা যায়। শুরুতে যদি একটু বলেন যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটটা। আমরা যতটুকু শুনেছিলাম যে আপনারা শাহবাগে আসার আগে মূলত অলিগলি, ঢাকা বিশ্ববিদ্যালয়, কখনো মধুর ক্যান্টিন, কখনো রাজু ভাস্কর্য, সেখানে ছোট ছোট করে আন্দোলন করছিলেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছিলেন না। তার ঠিক পর মুহূর্তে শাহবাগে আপনারা যান এবং সরকার পর্যন্ত পৌঁছানোর জন্য। সেই প্রেক্ষাপটটা নিয়ে যদি জানতে চাই। প্রথমে তো যখন হাইকোর্টের রায়ে আবার যেই কোটার যে সংস্কারটা হয়েছিল 2018 সালে, সেটা বাতিল করে দিয়ে আবার আগের পর্যায়ে নিয়ে যাওয়া হলো, তখন আমরা ক্যাম্পাসেই সেন্ট্রাল লাইব্রেরি থেকে আন্দোলনটা শুরু হয়। 5 জুন শুরু হয় এবং 5 জুনের পরে 3-4 দিন ক্যাম্পাসে কর্মসূচি হয় এবং পরবর্তীতে ঈদের ছুটি চলে আসে। পরবর্তীতে আন্দোলনটা আবার ছুটির পরে জুলাইয়ের শুরু থেকে 1 তারিখ থেকে মোটামুটি আবার শুরু হয়। তো আমরা ক্যাম্পাসে যখন কর্মসূচি পালন করছিলাম তখন আমাদের মনে হচ্ছিল যে আমরা ভয়েসটা পৌঁছাতে পারছি না সরকার পর্যন্ত, বা সরকার গুরুত্ব দিচ্ছে না এই বিষয়টাকে। তারা আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছে। পরে আমাদের রিয়েলাইজ হলো যে আমাদের এটা নিয়ে ন্যাশনাল একটা মুভমেন্টের দিকে যেতে হবে এবং তখন আমরা সারা দেশের ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে স্টুডেন্টদেরকে আমরা আহ্বান জানালাম এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য। তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে কর্মসূচি শুরু হলো এবং আমরাও শাহবাগ, আমার যতদূর মনে পড়ে জুলাইয়ের 3-4 তারিখ থেকেই এটা ক্যাম্পাস থেকে বের হয়ে মোটামুটি রাজপথে শাহবাগে চলে আসলো। শাহবাগ অবরোধ করা শুরু করলাম নিয়মিত এবং তখনই এটা ন্যাশনালি আরও আন্দোলনটা আরও গুরুত্ব পায়, আরও আলোচনা শুরু হয়। কিন্তু তখনও সরকার তেমন একটা আসলে মনোযোগটা দিচ্ছিল না। আমি সাংবাদিক হিসেবে যখন কভার করেছিলাম তখন আমার একটি বিষয় মনে আছে। আপনারা যখন শুরুর দিকে শাহবাগ অবরোধ করছিলেন, অবরোধ আমি ঠিক বলবো না, তখন কিন্তু আসলে আপনারা অবরোধ করছিলেন না। আপনারা তখন যেটি করছিলেন যে শাহবাগে অবস্থান নিয়েছিলেন, গাড়ি চলাচল তখন স্বাভাবিক ছিল এবং তখন সরকারের পক্ষ থেকে, তৎকালীন সরকার, তখন তাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে যদি এতে জনমানুষের বা সাধারণ মানুষের কোনো ভোগান্তির শিকার হয় বা গাড়ি থেকে শুরু করে গাড়ি চলাচল ব্যাহত হয় তাহলে সরকার কঠোর পদক্ষেপ নেবে। আপনার নিশ্চয়ই খেয়াল আছে বিষয়টি। হ্যাঁ, তখন আমরা প্রথমত শাহবাগটা আমরা অবস্থান করছিলাম দিনে 2 ঘন্টা 3 ঘন্টা করে যখন শুরু হয় এবং তখন বৃষ্টির মৌসুম, তো বৃষ্টিও হতো এবং শিক্ষার্থীদেরও ওই বৃষ্টিতে ভিজে আন্দোলন করাটা, বৃষ্টি এবং এই সময়টাতে বৃষ্টি যখন না থাকে তখন রোদ, এই কষ্টটা অতিক্রম করে তার আন্দোলনটা করছিল। আমাদের কখনোই আন্দোলনটাকে অশান্তিপূর্ণ কোনো আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার ইন্টেনশন ছিল না। আন্দোলনটা শান্তিপূর্ণভাবে হচ্ছিল। শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার, এই আন্দোলন করা, কথা বলা, সেটাই আমরা করছিলাম। কিন্তু আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে একে তো আমাদের যেই দাবিটা নিয়ে আমরা আন্দোলন করছিলাম, যেটা অলরেডি 2018 সালে মোটামুটি একটা পর্যায়ে পর্যন্ত সমাধান হয়েছিল,
সেটাকে আবার আগের অবস্থায় নিয়ে গিয়ে আমাদেরকে একরকম বাধ্য করা হয় রাজপথে নেমে আসতে। কিন্তু সেটার দিকে সরকার ভ্রুক্ষেপ না করে তারা নানা ধরনের কথা বলা শুরু করে এবং হাইকোর্ট দেখানো শুরু করে যে এটা সমাধান সরকার পারবে না, আপনারা আইনি লড়াইয়ে যান, আপনারা হাইকোর্টে যান। তো তখনই আমরা আসলে আন্দোলনটাকে বড় পরিসরে সারা দেশে ছড়িয়ে দেয় যে আমাদের বোঝাপড়াটা ছিল যে সরকারকে বাধ্য করা যে এটা নিয়ে একটা সমাধান দেওয়ার জন্য। কিন্তু সরকার এইটাকে রাইটলি অ্যাড্রেস করার বিপরীতে তারা হামলা আক্রমণ করা বেছে নিল। 11 তারিখ প্রথম কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের আরও 2-3টে জায়গায় আন্দোলনকারীদের উপরে হামলা হলো এবং 14 তারিখ ঢাকা ইউনিভার্সিটিতে হামলা হলো, 15 তারিখও ঢাকা ইউনিভার্সিটিতে হামলা হলো। তো আন্দোলনটাকে সরকারই কিন্তু এক ধরনের তারা সংঘর্ষের দিকে নিয়ে গেছে। একটি বিষয় যদি জানতে চাই যে এই আন্দোলন এতটা সুসংহত বা সুন্দর করে এই আন্দোলনটি বা পরিকল্পনা মোতাবেক আন্দোলন যদি বলি, সেই পরিকল্পনাটি আপনাদের সাধারণ ছাত্রদের মাঝে এসেছিল কিভাবে? 2018 সালে এরকম একটি আন্দোলন হয়েছিল, সেটি আসলে কাজ করেছে কিনা এই প্রেক্ষাপটকে? না, 2018 না, যদি আমাদের যারা আন্দোলনে লিডারশিপে ছিল বা যারা ডিসিশন মেকিংগুলোতে ছিল তাদের মোস্টলি অনেক সাধারণ শিক্ষার্থীরাও নতুন করে এসেছে, পলিসি মেকিংয়ে তারা ইনপুট দিয়েছে। কিন্তু মোস্টলি যারা ক্যাম্পাসে 2018 সাল বা পরবর্তী সময়ে 2017 সাল এর পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের স্টুডেন্ট অ্যাক্টিভিজম, ক্যাম্পাসের গণরুম গেস্টরুম সমস্যা, আমাদের জাতীয় যেই সমস্যাগুলো আছে, তারপর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আয়নাঘর নিয়েও যখন রিপোর্টটা আসে 2022 সালে সম্ভবত, তখন আমরা প্রোগ্রাম করেছিলাম। মোদি বিরোধী আন্দোলন আমরা করেছি। ফলে একটা আন্দোলনের একটা অভিজ্ঞতা আছে এবং একটা গণতান্ত্রিক লড়াইয়ের একটা হিস্ট্রি জার্নি আছে। ফলে পরিকল্পনা কীভাবে করতে হয়, কী ধরনের কর্মসূচি দিতে হয়, কীভাবে বাস্তবায়ন করতে হয়, এটা একটা লার্নিং আমাদের ছিল। অল্প কিছুক্ষণ আগে আমি সাজিস আলমের সাথে পডকাস্ট করছিলাম এবং তিনি একটি বিষয় জানিয়েছিলেন যেটি খুবই ইন্টারেস্টিং, যে 6 জুন সাজিস আলম 6 জুন যখন হচ্ছিল আপনাদের ক্যাম্পাস ভিত্তিক, শাহবাগে না, ক্যাম্পাস ভিত্তিক যে কোটা আন্দোলনটি আপনারা করছিলেন, সে সময় সাজিস আলম, কে আসিফ মাহমুদ, কে নাহিদ ইসলাম, তাদের কাউকে চিনতেন না। আপনারা যারা প্রথম সারিতে ছিলেন তার সাথে হয়তোবা পূর্ব অভিজ্ঞতা ছিল বা পূর্ব পরিচয় ছিল হাসনাত আবদুল্লার সাথে। হাসনাত, আপনি, নাহিদ, সার্জিস বা অন্যান্য যারা রয়েছে, আক্তার, তাদের সাথে কি এরকম হয়েছে কি এই আন্দোলনের মাধ্যমে পরিচয়, এরকম কোনো ইন্টারেস্টিং ঘটনা আছে? আমাদের বিশেষ করে আমরা একটা সময় ছাত্র অধিকার পরিষদ করতাম 2018 সালের পরে। 24 সাল পর্যন্ত আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম। আমার নাহিদ ভাইয়ের সাথে পরিচয় হয় 2019 সালে, অনেক আগে। আক্তার ভাইয়ের সাথেও 2018 সালে পরিচয় হয়। তো ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি, আমরা একটা পলিটিক্যাল একটা ছাত্র সংগঠন করা, ছাত্র রাজনীতি করা, অ্যাক্টিভিজমের সাথে থাকা, একটা জার্নির মধ্যে দিয়ে একটা অংশ আমরা এসেছি। আরেকটা হচ্ছে এই আন্দোলনে অনেক সাধারণ শিক্ষার্থীরা এসছে, তাদের মধ্যে যাদের মধ্যে লিডারশিপ ক্যাপাসিটি ছিল, যাদের মধ্যে হয়তো শুধু মিছিল করে চলে যাওয়া না, মিছিলের পরে পরবর্তী দিনের কর্মসূচি কীভাবে পালিত হবে সেটা নিয়ে পরিকল্পনা করা, একসাথে বসার যে আগ্রহটা ছিল, তারাও যুক্ত হয়েছে। তো হাসনাত ভাই আমাদের সাথে ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন না, কিন্তু উনিও ক্যাম্পাসে বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিবাদ করতেন, ফলে আমাদের সাথে পরিচয় ছিল আগে থেকেই। বাট সাজিস ভাইয়ের সাথে পরিচয়টা 6 জুন সন্ধ্যাবেলা হয়। তখন আমরা আন্দোলন কোঅর্ডিনেট করার জন্য সায়েন্স লাইব্রেরিতে যারা পড়াশোনা করে, এখানে তো সেন্ট্রাল লাইব্রেরি একটা ছিল, তারপরে সায়েন্সের স্টুডেন্টদের প্রতিনিধি, আর্টসের স্টুডেন্টদের প্রতিনিধি, এরকম প্রতিনিধি নিচ্ছিলাম। তো তখন সায়েন্স লাইব্রেরি থেকে সার্জিস ভাই প্রতিনিধিত্ব করতে আসেন, তখন ওনার সাথে ওইখানে পরিচয় হয়। আপনার সাথে যখন কথা বলছি, একটি ছবির কথা আমার মাথায় আসছে, যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে একটি ছবি দেখেছিলাম যে আপনি অনেকগুলো ট্রাকের সামনে দাঁড়িয়ে আছেন এবং সেখানে আসলে বোধহয় চাকরি সংক্রান্ত কোনো রকমের কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিলেন, যে পড়ালেখা শেষ হয়ে যাচ্ছে, চাকরি করতে হবে। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, এরকম একটা ক্যাপশনও ছিল। তো এটি নিয়ে তো অবশ্যই জানবো। তার পাশাপাশি যখন আসলে আপনারা 1 জুলাই শাহবাগে আন্দোলন থেকে যদি ধরি আন্দোলন করেন, তখন কি আসলে বুঝেছিলেন যে আন্দোলনটা এতটা বড় হবে? প্রথমে আসলে ওই ছবিটার ডেসক্রিপশন। না, প্রথমত ওই আমি একটা লেগুনার সামনে দাঁড়িয়ে, আমি মাঝে মধ্যে একটু সোশ্যাল মিডিয়াতে একটু সার্কাজম করি, যদি আপনি ফলো করেন আপনি দেখবেন আমি ইভেন অনেক বেশি পরিচিত হয়ে যাওয়ার পরেও এটা করি। তো এটা একটা সার্কাজম পোস্ট ছিল যে যেভাবে বেকারত্ব বাড়তেছে সামনে হয়তো লেগুনা চালাইতে হতে পারে। তো আমি এরকম সার্কাজম, মানে আমি প্রতিবাদটাকেও সার্কাজমের মাধ্যমে আগেও করেছি, এখনও মাঝে মধ্যে করি আর কি সোশ্যাল মিডিয়াতে আর কি। তো ওইটা ওরকমই একটা জিনিস ছিল। আর যখন আন্দোলনটা শুরু হয়, আমার কাছে
সরকারি চাকরি করাটা পাওয়াটা এটা বড় ইস্যু ছিল না ব্যক্তিগতভাবে যদি বলেন। সাজিদ ভাই, হাসনাত ভাই রিটার্ন টিকে ছিলেন বিসিএসে, তো ওনারা ভাইবা দিবেন এরকম একটা সিচুয়েশন ছিল। তো ওনাদের জন্য হয়তো একটা পার্সোনাল জায়গা থেকে যে 56% কোটা হইলে এটা কিভাবে, এবং আরেকটা বোঝাপড়ার জায়গা থেকে যে স্টুডেন্টদের দেশের জন্য এই প্রতিবাদটা করাটা জরুরি, ওই জায়গা থেকে ওনারা। বাট আমার জায়গা থেকে আমি কখনো গভর্নমেন্ট জব করার আমার মানে ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল আমি একজন উদ্যোক্তা হব, এটা আমার স্বপ্ন ছিল। এবং সেটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছিলাম, একটু আইডিয়েশন করতেছিলাম অ্যান্ড ফ্রেন্ডদের সাথে আড্ডা আলাপ করতেছিলাম, বোঝার চেষ্টা করতেছিলাম। এর মধ্যেই গণঅভ্যুত্থানের সময়টা আসলো। তো আমার প্রথম থেকেই আন্দোলনে, তারপরে আমি এই আন্দোলনে কেন আসলাম, যেহেতু কোটা নিয়ে আমার ইন্টারেস্ট নাই। একটা তো হচ্ছে টাচ 2018 সালে এই আন্দোলনটা আমরা করেছি, সফল করেছি টু সাম এক্সটেন্ট। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে তো কোটাটা বাতিল করা হয়েছিল, তৃতীয় চতুর্থ শ্রেণীতে তাও কিন্তু একই রকম ছিল। তো ওইটার একটা টাচ ছিল যে আমরা এটা সফল করলাম, এটা আবার ব্যর্থ হচ্ছে। দ্বিতীয়ত ওই যে স্টুডেন্ট অ্যাক্টিভিজমের জায়গা থেকে যে মানুষের জন্য কিছু করা, স্টুডেন্টদের জন্য কিছু করা, ওই আগ্রহের জায়গাটা থেকে আসা। কিন্তু যখন আমি আন্দোলনে দেখতে পাই যে ট্র্যাকশন বাড়ছে, আমার মনে পড়ে যে জুলাই যখন আমরা অবরোধ করা শুরু করি, শাহবাগ অবস্থান নেওয়া শুরু করি, 4 তারিখ থেকে শুরু করেছিলাম, 3-4 তারিখ থেকে 7 বা 8 তারিখের দিকে আমি ওই আবু বাকের মজুমদার, তো আমরা বাসা থেকে নামছিলাম আন্দোলনে যাব, তখন আমি ওকে বলছিলাম যে আমি যদি সুযোগ পাই, যদি সুযোগ তৈরি হয় যে এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে নিয়ে যাওয়া এবং শেখ হাসিনার পতন ঘটানো, তাহলে অবশ্যই আমি এটা করব। কারণ আমার ইন্টারেস্ট মোর হচ্ছে কোটার থেকে বেশি সরকার বিরোধী আন্দোলনের জায়গাটা এবং এই সরকারের ফ্যাসিবাদী সরকার পতন ঘটানোর। এই যে জুলাই আন্দোলন, আপনি বলেছিলেন যে আপনি 7 আগস্ট মানে 7 জুলাইয়ের পরেই আসলে এটা সরকার পতনের আন্দোলনের দিকে রূপ যাতে নেয়, ফ্যাসিবাদের যাতে পতন হয় সেটি কথা বলছিলেন। কোনটাকে আসলে টার্নিং পয়েন্ট মনে করেন? বিভিন্ন স্তর অবশ্যই আছে, কিন্তু কখন আসলে বুঝলেন যে এটি সরকার পতনের আন্দোলনের দিকে যাচ্ছে এবং কোন বিষয়টাকে আসলে টার্নিং পয়েন্ট মনে করেন, এবং এই টার্নিং পয়েন্টের হিরোটাকে? আমার মনে হয় ফাইনাল টার্নিং পয়েন্টটা অনেকগুলো ঘটনা, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হামলাটা শুরু হয় তখন এক ধরনের কনফ্লিক্ট ইভেন আন্দোলনকারীদের মধ্যেও, ডিসিশন মেকারদের মধ্যেও। কেউ কেউ বলছে আমরা কোটা নিয়ে আন্দোলন করতেছি, আমরা কোটা নিয়েই থাকবো, আমরা এটাকে সরকার বিরোধী কিছু দিকে যাব। স্বাভাবিক, যখন একজন সাধারণ শিক্ষার্থী যে আন্দোলনে আসতেছে সে তো কোটাটা মাথায় নিয়ে আসতেছে, সে তো আর বা তার চাকরির চিন্তা আছে, সে যদি সরকার বিরোধী কিছু করে সে কিন্তু পরে চাকরি পাবে না। বাংলাদেশে যেই সেট আপ ছিল, ওই সেট আপে তো আপনি সরকার বিরোধী কিছু করে গিয়ে পরে চাকরি পাবেন না, আপনার গোয়েন্দা রিপোর্টে আপনি ওইটা চলে আসবে। তো একটা অংশ ছিল যে আন্দোলনটাকে সরকার বিরোধী আন্দোলনে কেন হচ্ছে, কেন আমরা ওইদিকে যাচ্ছি। আরেকটা অংশ আমরা যারা স্টুডেন্ট পলিটিক্সের সাথে আগে থেকে জড়িত ছিলাম, যাদের একটা ওই সেন্টিমেন্ট আগে থেকেই ছিল সরকার বিরোধী, তাদের একটা ইয়ে ছিল, তারা প্রো আন্দোলনটাকে মোর সরকার বিরোধীর দিকে নিয়ে যাওয়ার একটা ইন্টেনশন ছিল। তো এই দুই ধরনের চিন্তা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 14 তারিখ এবং 15 তারিখ হামলা হলো তারপর পর্যন্ত। কিন্তু 16 তারিখ যখন আবু সাইদ সহ 7 জন শহীদ হলো, তখন মোটামুটি আই থিঙ্ক যে মোটামুটি 6 জন, হ্যাঁ, সবাই এই আন্দোলনটা সরকার বিরোধী আন্দোলনের দিকে যাবে এটার প্রতি মোটামুটি কনভিন্স। তারপরে কয়েকজন ছিলেন যারা হয়তো নানাভাবে বলার চেষ্টা করছিলেন যে আমরা কোটার জন্য আসছি, কোটাই বাতিল করে যাব। বাট আমার মনে হয় ওই টার্নিং পয়েন্টের নায়কটা আবু সাইদের এবং আবু সাইদের শহীদ হওয়াটা কিন্তু কোনো সাধারণ স্বাভাবিক শহীদ হওয়া না, তার শহীদ হওয়াটার একটা আইকনিক সিগনিফিকেন্স আছে। যদিও এটা অনেকে বলে যে অন্যান্য শহীদদেরকে ছোট করা, এটা ছোট করা বড় করা না। কারণ ওই যে তার যে ছবিটা হাত প্রসারিত করে দিয়ে এবং ওই ইনস্ট্যান্ট ওই টাইমে তাকে গুলি করে ওই জায়গাতেই লুটিয়ে পড়া, এটার একটা সিগনিফিকেন্স আছে, এটার একটা আবেদন আছে। ফলে মানুষ ফিল করছে যে এই ছেলেটা যেভাবে জীবন দিল, তার এই জীবন দেওয়াটাকে কোনোভাবেই আসলে বৃথা যেতে দেওয়া যাবে না। 14 তারিখের ঘটনায় যদি যাই, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার যদি একটি বক্তব্য, ওই যে রাজাকারের যে বক্তব্যটি রয়েছে, এরপর যখন ক্যাম্পাসে নানা ধরনের বিক্ষোভ তৈরি হলো এবং 15 জুলাই নারীদের উপর হামলাও করা হলো ছাত্রলীগ দ্বারা, তো এরকম নানা ধরনের ঘটনা রয়েছে। সেই সময় আপনি আসলে কোথায় ছিলেন? এবং এই জিনিসটা তো নিশ্চয়ই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে স্বচক্ষে দেখেছিলেন, বিশেষ করে হলগুলোতে। আমার এখন খেয়াল আছে জসিমউদ্দিন হল, সেখানে সবাই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এরকম একটা স্লোগানও বোধহয় দিয়েছিল। তো সেই সময়টি আসলে আপনি
কি ভেবেছিলেন, কই ছিলেন? হ্যাঁ, ওই দিন আমাদের কর্মসূচি ছিল রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেওয়া। রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে আমরা 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে চলে আসি। তো চলে এসে রাতে হচ্ছে আমি আমার চানখারপুলের মেসে ছিলাম। হঠাৎ করে আমি ওই ভিডিওটা দেখলাম শেখ হাসিনা যেখানে স্টুডেন্টদেরকে রাজাকারের সাথে তুলনা করলো, এবং তখন আমরা শুনলাম যে ক্যাম্পাসে স্টুডেন্টরা জড়ো হচ্ছে। অ্যান্ড আমাদেরও ক্যাম্পাসে যারা বিভিন্ন হলে যারা আমাদের সাথে আন্দোলনে ছিল তাদেরকে আমরা যোগাযোগ করলাম যে সবাইকে যেহেতু জ্বর হচ্ছে সবাই আসুক। এবং তখন আমি চানখারপুল থেকে আমরা কয়েকজন ক্যাম্পাসে গেলাম, এবং ক্যাম্পাসের টিএসসিতে একটা রাজু ভাস্কর্য এবং ওইদিকে ভিসির যেই বাসভবন ওইটার সামনে স্টুডেন্টরা জড়ো হচ্ছিল। তো ওই সময় আবার শুনতে পেলাম যে বিশেষ করে বিজয় একাত্তর হলে এবং অন্যান্য বিভিন্ন হলে স্টুডেন্টদেরকে বের হতে দেওয়া হচ্ছে না। স্টুডেন্টরা আন্দোলন করার জন্য বের হতে চাচ্ছে, বাট ছাত্রলীগ তাদেরকে বাধা দিচ্ছে, আসতে দিবে না। তো আমি 14 জুলাই ওই দিন আমার জন্মদিন আর কি, এই 14 জুলাই আমার জন্মদিন। তো আমি বিজয়গতর হল আমার হল যেহেতু, তো আমাকে হল থেকে অনেকে ফোন দিচ্ছিল যে আসিফ ভাই আমাদেরকে বেরোতে দিচ্ছে না। তো আমি কয়েকজনকে নিয়ে বিজয়গতর হলের সামনে গেলাম। আমার মনে আছে আমি আর বাকির গিয়েছিলাম, নাহিদ ভাইও ছিল পাশে এবং আরও কাদেরও ছিল, আরও কয়েকজন ছিল। স্টুডেন্টদেরকে বের করে আনার জন্য আমরা বিজয়গতর হলে ছাত্রলীগের যারা নেতা ছিলেন তারা গেটে দাঁড়িয়েছিল এভাবে, আর স্টুডেন্টরা ভিতরে দাঁড়িয়ে ওয়েট করতেছে যে বের হবে। তো আমরা তাদের সাথে কথা বলতেছিলাম যে স্টুডেন্টদেরকে বেরোতে দেন, তারা আন্দোলন করে আবার চলে আসবে, বাট তারা বেরোতে দিবে না। এবং ওইখানে এক পর্যায়ে ছাত্রলীগের ওইখানে যারা ছিল তারা আমার উপরে হামলা করে। আমার শরীরে এখন ওই যে এখানে এখানে দাগ আছে, তখন মারধর করে, মাটিতে ফেলে লাথি দেয়। এবং ওই পরিস্থিতিতে স্টুডেন্টরাও, আমাদের সাথে অনেক স্টুডেন্ট ছিলেন, তারাও একটু রেজড, মানে একটা ক্ষুব্ধ পরিস্থিতি। তো আমাকে মারার পরে তারাও পাল্টা ওটা প্রতিরোধ করে। তো ওই ওই পরিস্থিতিটা এবং পরবর্তীতে ওই রাতের 1টা পর্যন্ত সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে এবং প্রতিবাদ জানায়। এবং ওইখানেই প্রথম ফ্যাসিবাদের যেই একটা গৌরবের জায়গা, ফ্যাসিবাদের যে একটা শক্তির জায়গা, তাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, তাকে কেউ টার্গেট করতে পারবে না। ওই যে শেখ হাসিনার ওই বক্তব্যের এত তীব্র প্রতিরোধ এবং প্রতিবাদ, ওইটার মধ্য দিয়েই ফ্যাসিবাদের আমার মনে হয় যে গৌরবের জায়গাটা ওটা ভেঙে যায় এবং ওইটার একটা অন্যরকম সিগনিফিকেন্স আছে ওই দিনের। এবং ওর প্রেক্ষিতে পরবর্তী দিন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ইতোমধ্যে অর্ধেক সময় পার করে ফেলেছি, তো জুলাই নিয়ে আমি খুব বেশি প্রশ্নতে যাব না, কারণ আরও অনেক বিষয় আছে। একটি বিষয় একটু জানতে চাই যে ডিজিএফআই বা হচ্ছে আপনাকে আয়নাঘরে বন্দি, আমরা এরকমটাও শুনেছি, এবং যেটি আসলে পরবর্তীতে একাধিকবার বলেছেন, সেটার বিষয়ে কোনো অজানা তথ্য বা যেটি আসলে খুব বেশি সচরাচর বলেননি, কী ধরনের প্রতিকূলতার মাঝে গিয়েছেন, এরকম কোনো কিছু বলতে চান, বা আমাদের যে পডকাস্টের দর্শকরা রয়েছেন যারা দেখবেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? না, এই সবগুলো বিষয়ে অনেকবার বলা হয়েছে, আমি আমার বইয়েও লিখেছি। ওই সময়টা খুবই কঠিন একটা সময় ছিল। প্রথমত সবার জন্যই কঠিন ছিল, যারা আন্দোলনে যুক্ত ছিল, লাখ লাখ শিক্ষার্থীরা এবং অভিভাবকরা। কিন্তু ওই সময়টাতে যেটা হচ্ছিল যে আমরা একটা তো হচ্ছে কঠিন সময়, আপনি আন্দোলনের মধ্যে আছেন, আপনি ডিসিশন নিচ্ছেন, আপনি একটা আন্দোলনটা, কিন্তু আমরা কিছু করতে পারতেছিলাম না। যেমন একবার 4 দিন, আরেকবার ডিবিতে 6 দিন, এই আন্দোলনে খুব প্রাইম টাইমে 10 দিন আমি আন্দোলনের সাথে নাই, কোনোভাবেই জড়িত নাই। আমার কাছে আমার ফোন নাই, আমি বন্দি অবস্থায় আছি, বাইরে কি হচ্ছে বুঝতে পারতেছি না। মানে পুরো বাংলাদেশ থেকে আমরা তখন ডিসকানেক্টেড, নিউজও দেখতে পারতেছি না, এরকম একটা পরিস্থিতি। তো ওই সময়টা খুবই এই জন্য না যে আমি একটা রিস্কের মধ্যে আছি বা আমি এখান থেকে বেঁচে ফিরি কি ফিরি না, ওইটার থেকে বেশি মাথায় কাজ করতেছিল যে আন্দোলনটা আসলে কি হচ্ছে, আন্দোলনটা আবার কি ফেল করতেছে কিনা, আন্দোলনটা ফেল করলে এত এত হাজার হাজার শিক্ষার্থীরা, লাখ লাখ শিক্ষার্থীরা নেমে আসলো, তাদের কি হবে, এবং এই আলটিমেটলি ফ্যাসিবাদ আবার হয়তো সগর্বে সে আবার ফিরে আসবে। তো ওইটা অনেক বেশি মাথায় কাজ করছিল, কিন্তু আমরা হেল্পলেস ছিলাম, কিছু করতে পারতেছিলাম না, কারণ আমরা তখন ডিটেনশনে আছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইয়াতে আছে। আমাকে পার্সোনালি সেভাবে ফিজিক্যালি টর্চার করা হয়নি, মানসিকভাবে অনেক চাপ দেওয়া হয়েছে। আন্দোলন তোমরা বাতিল ঘোষণা করো, ভিডিও বার্তা দাও, এটা দাও, এটা দাও, এটা তো করা হয়েছে। এই আন্দোলনে আপনার একটি গুরু দায়িত্ব ছিল, সেটি ব্যাপারে আমি অবগত, যে মূলত অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, যেটি হচ্ছে ছাত্রদল, শিবির, জামাত, তাদের সবার সাথে একটা কমিউনিকেশন করা, এবং সেই জিনিসটার দায়িত্ব বোধহয় আপনার কাছে ছিল, এবং সেটা কিভাবে আসলে
করলেন? পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সেইভাবে আমার যোগাযোগ বা সমন্বয় হয় নাই। আমার সমন্বয়ের দায়িত্বটা আমার কাছে ছিল। সমন্বয়ের দায়িত্বটা শিবিরের সাথে সমন্বয়টা অনেক ক্ষেত্রে আব্দুল কাদেরও এটা করেছে, এবং আরও অনেকে হয়তো পার্সোনালি করেছে। বাট কর্মসূচি নেয়ার সময় বা কর্মসূচি নেয়ার পরে সেটা বাস্তবায়নের জন্য তাদের থেকে কী ধরনের সহযোগিতা প্রয়োজন, ছাত্রদলের রাকিব ভাইয়ের সাথে আমার কথা হতো, যিনি এখন আহ্বায়ক আছেন। শিবিরের একাধিক ব্যক্তির সাথে কথা হতো। শিবিরের সিবগাতুল্লাহ ভাই ছিলেন, ফরহাদ ডাকসুর জিএস, তারপরে সাদিক ভাই ছিলেন। তো ওনাদের সাথেও যোগাযোগ হতো, এবং ছাত্রদলেরও আরও আরও কয়েকজনের সাথে যোগাযোগ হতো। এখন যদি আসল প্রসঙ্গটায় আসি, যেটি আসলে আমি বলছিলাম যে ঐতিহাসিক লং মার্চ টু ঢাকা, এবং সেই ঘোষণাটা দেওয়ার মুহূর্তের সংলাপটা জানতে চাই। আসলে কী ধরনের পরিকল্পনা ছিল? 30 বা 3 ঘন্টা পর, আপনি বলছিলেন 30 মিনিট বা 3 ঘন্টা পর 6 তারিখের বদলে 5 তারিখে লং মার্চ টু ঢাকা ঘোষণাটা আপনি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তার আগের কথাগুলো জানতে চাই। ওই সময়টা খুব কঠিন একটা সময় ছিল। প্রথমত আমার সকালে, আগের দিন রাতে এবং সকালে নাহিদ ভাইয়ের সাথে কথা হয়েছিল যে ওই সময় সবার সাথে যোগাযোগ করে ডিসিশন নেওয়ার পরিবেশটা ছিল না, কারণ অনেকেই নাম্বার বন্ধ রাখতে হচ্ছিল। কারণ আপনি যদি সেলুলার নাম্বার অন করে থাকেন তাহলে আপনাকে লোকেশন ট্র্যাকিং করে ধরে নিয়ে যেতে পারে। আবার যখন আপনি বাইরে আছেন তখন তো ইন্টারনেট খুব ভালো চলতেছিল না আর কি, স্লো ছিল। তো এই সব কিছু মিলিয়ে তখন বাইরে থাকলে ফোন বন্ধ করে রাখতে হচ্ছে। তো 10টার পর আর নাহিদ ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয় না। তখন পর্যন্ত অ্যাগ্রিড ডিসিশন ছিল, মোটামুটি আমরা যে কজন আলাপ করার সুযোগ পেয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে আমরা 5 তারিখ সকাল দুপুর বিকাল মিলিয়ে একটা শ্রমিক সমাবেশ, একটা বুদ্ধিজীবী শিক্ষকদেরকে নিয়ে সমাবেশ করব, আর একটা নারীদেরকে নিয়ে সমাবেশ করব। মানে আমাদের হচ্ছে আন্দোলন সফল করার জন্য এই বিভিন্ন কমিউনিটি এবং গ্রুপগুলোকে নিয়ে আলাদাভাবে অ্যাকনোলেজ করা, প্রোগ্রাম করা। এবং 6 তারিখ ছিল লং মার্চ টু ঢাকা, এটাই আমি অ্যানাউন্স করব, এতটুকু ডিসিশন ছিল। পরে নাহিদ ভাই যখন শাহবাগ চলে গেলেন, নাহিদ ভাইয়ের সাথে আর কমিউনিকেশন করার সুযোগ পাইনি। তো এটা আমি মনে হয় 12টা কি 1টার দিকে আমি একটা ভিডিও বার্তার মাধ্যমে অ্যানাউন্স করলাম। তারপরে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কনসার্ন আসা শুরু করলো, আমারও রিয়েলাইজেশন হওয়া শুরু করলো, এবং আমরা দেখলাম যে ঢাকার বাইরে থেকে, বিশেষ করে নারায়ণগঞ্জ, গাজীপুর, এই জায়গাগুলো থেকে ট্রাকে করে অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের ক্যাডাররা ঢুকছে। এবং আওয়ামী লীগ 5ই আগস্ট একটা বড় ধরনের কর্মসূচি ঢাকায় তারা করতে পারে। তো তারা যদি কর্মসূচি করে মাঠ দখল নিয়ে নেয়, তাহলে কিন্তু আমাদের জন্য মানে ফেল করার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো এবং তখন আমার মনে আছে আমার সাথে বাকের ছিল, আমাকে আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের দুজনেই কল করলো যে ভাই এই ডিসিশনটা রিথিঙ্ক করা যায় কিনা, বা এই ডিসিশনটা আমরা কি সময় বেশি নিয়ে নিচ্ছি কিনা। তো তখন আমার মানে তখন দুইটা দিক ছিল। একটা হচ্ছে যদি এটা 5ই আগস্ট দিয়ে ফেল করে, কারণ আমি নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারতেছি না, আমি তো অ্যানাউন্সমেন্টটা দেবো, সব দায় আমার উপরে আসার সম্ভাবনা আছে। আবার দায়ের ছাড়াও, দায়ে তো নেওয়া নিয়ে অসুবিধা নাই, কিন্তু 5ই আগস্ট দিলে আপনার লং মার্চ মানে তো হচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে আপনাকে ঢাকায় আসতে হবে। ওই সময় যাতায়াত ব্যবস্থাটা খুব একটা ভালো ছিল না, পুলিশ আর্মি বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে রাখছিল। তো আসলে কি রংপুর থেকে বা হচ্ছে রাজশাহী থেকে একটা মানুষ, আমি যদি 4 আগস্ট বিকালে ঘোষণা দিই, 5 আগস্ট ঢাকায় পৌঁছাতে পারবে কিনা, এটাও কিন্তু একটা রিয়েল কনসার্ন ছিল। আবার এদিকে আওয়ামী লীগ আবার শক্তি সঞ্চয় করতেছে ঢাকায়, তারা আশেপাশ থেকে লোকজন নিয়ে আসতেছে, ক্যাডারদেরকে নিয়ে আসতেছে। তারা তো এমনিতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের সাথে আমরা তো সাধারণ মানুষ, আমাদের হাতে অস্ত্রও নাই, এবং তারা আবার দলীয় ক্যাডারদেরকেও নিয়ে আসতেছে। তো ওই সময়ে কলটা নেওয়াটা খুব টাফ ছিল। আমি তখন একটা গ্রুপ কল করি, আমার জানা মতে, আমার যতদূর মনে পড়ে 6-7 জন সেখানে ছিল, রিফাত রশিদ, মাসুদ, কাদের, মাহিন ছিল, ছিল এদিকে, বাকের আমার সাথে ছিল, 6-7 জনের মতো ছিল, 6-7 জন ছিল। কথা বলেছেন, কিন্তু বাট আমার কনসার্ন ছিল নাহিদ ভাইকে আমি রিচ করতে পারতেছি না, হাসান ভাই, সাজিদ ভাইয়ের সাথেও যোগাযোগ হচ্ছে না। মানে আই হ্যাভ টু টেক দ্য কল, ইয়েস অর নো, হয় 6 তারিখে হবে, নাহলে 5 তারিখ নিতে হবে। তো তখন আমি একটু সাহস করলাম যে আমাদের টাইমটা দেওয়া ঠিক হবে না, আমি এটা চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, ওদের সাথে একটু কনসালটেশন করা, প্লাস আমার নিজের বোঝাপড়া থেকে যে আমি যদি টাইম দিয়ে আওয়ামী লীগকে ব্রিদিং স্পেস দিই, তাহলে এটা আমার জন্য, আমার একটা বোঝাপড়া ছিল। আমি ক্যালকুলেট করছি যে ঢাকার যদি 2-2.5 কোটি জনসংখ্যা থেকে অর্ধেকও নেমে আসে, অ্যান্ড আশেপাশের জেলাগুলো থেকেও যদি অনেকে আসতে, যেমন রংপুর থেকে কিন্তু আসা সম্ভব নেই এই অল্প সময়ের মধ্যে, আমি এদিকে কুমিল্লা, আশেপাশের 8-10টা জেলা থেকে যদি আসে,
তাহলেও আই থিঙ্ক এই ক্রাউড দিয়েই আমরা হয়তো ভালো কিছু করতে পারবো। তো ওই বোঝাপড়া থেকেই কাউন্ট করে আমি হচ্ছে সাথে সাথে ওই সময় একটা ভিডিও বার্তা রেকর্ড করি যে একটা জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমরা এই ডেটটা চেঞ্জ করে আনতেছি, আপনারা আগামীকালকেই আসেন, যেভাবেই হোক আসেন। আমার আরেকটা কনসার্নও ছিল যে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে, এরকম একটা কথা শুনতেছিলাম আমরা, যে ইন্টারনেট যদি বন্ধ হয়ে যায় তাহলে এই ঘোষণাটাই আমি দিতে পারবো না। বন্ধ হয়েও গেছিল, পরবর্তী সন্ধ্যায় হয়েও গেছিল। তো ইন্টারনেট যদি বন্ধ হয়ে যায় এই ঘোষণা কিন্তু আমি আর দিতে পারতেছি না, আমার কাছে তো আর তখন ইন্টারনেটের অ্যাক্সেস নাই। তো ওই ভয় থেকেও আমি তাড়াতাড়ি রেকর্ড করে ভিডিওটা আপলোড করে দিই, যে যা হওয়ার হবে। আরেকটি বিষয় জানতে চাই, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমার মনে হয় না যে আপনি ইতিপূর্বে বলেছেন, তবে আমরা যতটুকু শুনেছি বা আমি যতটুকু জানি যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে কনভেন্স, রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য কনভেন্স করার মূল কাজটা আপনি করেছেন। কিভাবে করেছেন সেই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। এটা তো কয়েকদিন আগে একটা প্রোগ্রামে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বললেন, যখন এক দফা আমরা ঘোষণা করি তখন তো এইটা এক দফা ঘোষণা করবো, এটা তো 2 তারিখের ডিসিশন, 3 তারিখে প্রোগ্রামে ঘোষণা হবে। তখন তো এটা সার্টেইন যে আমাদের গোলটা হচ্ছে শেখ হাসিনাকে এখান থেকে অপসারণ করা। বাট পলিটিক্যালি অ্যাওয়্যার অ্যান্ড পলিটিক্যালি এনথুজিয়াস্ট একজন হিসেবে আমার তো জাস্ট শেখ হাসিনাকে সরাই দিব, তারপরে কী হবে ওইটাও কিন্তু আমাকে ভাবতে হয় অ্যাট এ টাইম। তো তারপর অবশ্যই একটা সরকার গঠন করতে হবে, দেশের দায়িত্ব কাউকে না কাউকে তো দিতে হবে। এবং দেশের যেই তখন ফাইন্যান্সিয়াল ইকোনমির যে বাজে অবস্থা, দেশের যে সার্বিক আইন শৃঙ্খলার অবস্থার যে বাজে অবস্থা, এটাও ওভারকাম করতে হবে। আবার আমাদের ফরেন বিভিন্ন জায়গা থেকে থ্রেটও আছে, এই গণঅভ্যুত্থানের একটা গ্লোবাল অ্যাকসেপ্টেন্সেরও ব্যাপার আছে। সব কিছু মিলিয়েই তখন থেকেই আলোচনাটা আসে যে তাহলে কাকে আমরা এই দায়িত্বটা দিব। প্রথমত একজন পার্সন যে প্রধান উপদেষ্টা হবে বা প্রেসিডেন্ট হবে যদি বিপ্লবী কাজে আমরা যেতাম, তারপরে না বাকিটা হয়তো ঠিক হবে। তো সেটা নিয়ে আমার ওই সময়টাতে কয়েকজনের সাথে কথা হতো। আলী রিয়াজ স্যারের সাথে 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ 2 তারিখের দিকে কথা হয়েছে, যখন অগাস্টের যখন আমি ডিবি থেকে ছাড়া পাই। বদিউল আলম মজুমদার স্যারের সাথে কথা হয়েছে, আরও কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, আরও অনেকের সাথেই কথা হতো। তো একটা জিনিস আসছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, তাকে হয়তো ব্যক্তিগতভাবে আমরা চিনতাম না, বাট স্টিল তার যেই ব্যক্তিত্ব এবং তার যেই গ্লোবাল অ্যাকসেপ্টেন্স আছে সেইটা তিনি যদি দায়িত্ব নেন তাহলে, এবং তিনি একজন ইকোনমিস্ট, ওই জায়গা থেকে তিনি যদি দায়িত্ব নেন আমরা বাংলাদেশের এই চ্যালেঞ্জগুলো হয়তো মিটিগেট করতে পারবো। ওই বোঝাপড়া থেকে ওনাদেরকে আমি বলছিলাম, আমার মনে আছে আলী রিয়াজ স্যার আমাকে বলছিলেন যে ইউনূস স্যার এই ধরনের কোনো দায়িত্ব নেবে না, আমি 25 বছর ধরে ইউনূস স্যারের সাথে কাজ করি, উনি এই দায়িত্ব নিতে আগ্রহী না। 7 সালেও একটা এরকম পরিস্থিতি হয়েছিল, উনি ইয়ে হয় নাই। তো পরে আমি ভাবলাম যে না, আমি তাহলে ওনার সাথে যোগাযোগ করি। পরে আমি ওনার একজন সহকারীর নাম্বার নিলাম, সম্ভবত বদিউল আলম মজুমদার স্যার আমাকে দিয়েছিলেন। ওনার সাথে আমি 2 তারিখ যোগাযোগ করি। তো ওনারা প্রথমে ভেরিফাই করতে চান যে আসলে, কারণ ওনাদের কাছেও নাকি অনেকেই যোগাযোগ করতেছিল। তো ওনারা পরে দেখেন যে আসিফ মাহমুদ আন্দোলনের গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। তো ওনারা পরে 3 তারিখ স্যারের সাথে আমার একটা প্রাইমারি কথা হয়। তো উনি তখন বলেন যে উনি প্যারিসের ট্রিটমেন্ট নিচ্ছিলেন, ওনার একটা মাইনর সার্জারি হওয়ার কথা ছিল ওই টাইমটাতে, পরে যেটা 5 তারিখ 4 তারিখ অথবা 5 তারিখ সম্ভবত হয়েছিল। তো 3 তারিখ ওনার সাথে কথা হয়, তখনও উনি দায়িত্ব নেবেন বা এরকম আলাপ হয় নাই, কারণ তখনও তো সরকারের পতন হয় নাই, আওয়ামী লীগ সরকার। ওনার সাথে আমার পরবর্তীতে ওনার সহকারীর মাধ্যমে ওনার সাথে আমার কথা হচ্ছিল। 4 তারিখও আমি টেক্সট করেছিলাম, আলাপ হচ্ছিল। 5 তারিখ আবার ওনার সাথে আমার কথা হয়। 5 তারিখ যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমি চ্যানেল 24 অফিসে ছিলাম, তখন ওনাকে আমি ফোন দিই সন্ধ্যাবেলায়। তো 3 তারিখেও ওনার এক ধরনের ডিনায়ালেরই অ্যাপ্রোচ ছিল, যেটা প্রথম দিন উনি বলেছেন কয়েকদিন আগে যে ফাইন্ড সামওয়ান এলস, মানে যে বেটার করতে পারে, আমি আমার কাজগুলো নিয়ে আসলে। 4 তারিখে উনি ওনার একই পজিশনে ছিলেন। ওনাকে আমি বলছি যে স্যার, যেই ইকোনমিক ক্রাইসিসটা আমাদেরকে ফেস করতে হবে সামনে, আর যেই ইন্টারন্যাশনাল যে গ্লোবাল অ্যাকসেপ্টেন্সের বিষয় আছে এই গণঅভ্যুত্থানের, এটা আপনাকে ছাড়া আর কোনো ব্যক্তিত্ব বা প্রোফাইল দিয়ে এটা পসিবল হবে বলে মনে হচ্ছে না। তো উনি বলে ঠিক আছে, আমরা সময় নিই আর একটু দেখি। তো 5 তারিখ উনি জানাবেন বললেন, পরে ওনার সাথে কথা শেষ হলো। পরবর্তীতে আবার রাতে 10টা কি 11টার দিকে উনি বললেন যে ঠিক আছে, তোমরা এটা কোথাও বইলো না, বাট আমি দায়িত্ব নিতে মোটামুটি রাজি আছি, বাট তোমাদের সাথে আর একটু বিস্তারিত আলাপ করতে হবে। তো 5 তারিখ রাতে 2টার দিকে কি 2টা ওই সময়টাতে, তখন আপনার মনে পড়বে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই বাজে ছিল, ডাকাতি হচ্ছিল। এবং হ্যাঁ 5 তারিখ দিবাগত রাতে, 6 তারিখ হয়ে গেছে অলরেডি 2টার দিকে।
তো তখন আমাদের মনে হচ্ছিল যে অবশ্যই একজনের নাম যদি ঘোষণা না করি আমরা, তাহলে এটা একটা কেওসের দিকে যাবে, এবং আলটিমেটলি এই ধরনের সিচুয়েশনগুলোতে তো অনেকেই অনেক স্বার্থ হাসিল করতে চায়। আমরা তো দেখলাম আমাদের রাজনীতিবিদরা ক্যান্টনমেন্টে চলে গেলেন। তো আবার সামরিক শাসনেরও আলাপ আমরা শুনতেছিলাম যে হইতে পারে। তো আমাদের তো গণতন্ত্রটা তো একটা জায়গা ছিল যে এটাকে তো রক্ষা করতে হবে। তো তখন ওনার সাথে রাত 1:30 কি 2টার দিকে একটা আমার ফোন দিয়েই নাহিদ ভাই আমার সাথে ছিল, উনি ছিলেন কলে, আমাদের 1.5 ঘন্টার মতো আলোচনা হয়। তখন আলোচনা হয় যে উনি বলেন যে আমি যদি আসি তাহলে ওনার 7 সালের কথাটা উনি মনে করিয়ে বলেন যে তখন আমাকে বলা হয়েছিল যে আর্মি ব্যাকে থাকবে, আমি চালাবো সামনে, জাস্ট ফেস হিসেবে আমাকে। তখন কিন্তু আমি আসিনি। আমি যদি আসি তাহলে আমি এটা রান করব বা আমরা এটা রান করব, এটা অন্য কেউ মানে অন্য কোনো প্রভাবক থাকবে না, অন্য কেউ মানে উনি পুতুল হইতে চান না এরকম একটা শর্ত। হ্যাঁ, ওই গণঅভ্যুত্থানের সময় থেকে এখন পর্যন্ত আপনার ভুলটা কি ছিল, সবচেয়ে বড় ভুলের মধ্যে 2-1টি যদি বলেন? আমার মনে হয় সেকেন্ড আর কোনো ভুল নাই। মানে প্রথম ভুলটা যদি বলি তাহলে আর সেকেন্ড ভুল করার সুযোগই থাকতো না যদি ওইটা আমরা রাইট করতাম। 5ই আগস্ট এই গণঅভ্যুত্থানের একটা ঘোষণাপত্র দেয়া, প্রোক্লেমেশনটা দেয়া। 5ই আগস্টই ওই বিপ্লবী সরকার তো পরে, আগে তো হচ্ছে আপনি যেই সিস্টেম, এই যে সংবিধানকে বাতিল ঘোষণা করা এবং একটা নতুন ব্যবস্থার দিকে যাওয়ার ঘোষণাটা দেওয়ার একটা মোক্ষম সময় ছিল। কিন্তু ওইটা প্রস্তুতির অভাব বলেন, ওই সময়কার বাস্তবতা বলেন, আমাদের মধ্যে যোগাযোগের ল্যাকিংস বলেন, সব কিছু মিলে ওইটা আমরা করতে পারিনি সামহাও। অ্যান্ড ওইটাই আমি বলবো সবচেয়ে ভুল। ওই ভুলটা যদি আমরা রাইট করতাম তাহলে পরে আর ভুল করার প্রশ্নই আসতাম। এনসিপির ভবিষ্যৎটা আসলে কি দেখতে পারছেন? বিশেষত এনসিপি ক্ষেত্রে 2035 সালের একটি আলটিমেটাম দেওয়া হয়েছে, 2036 সালই হবে পঞ্চদশ নির্বাচনী যদি বলি। নাহিদ ইসলাম বলেছেন যে 10 বছরের সময় পর্যন্ত তিনি দেখবেন, 10 বছরের মাঝে সরকার গঠন করবেন। কতটুক এগুলেন বলে মনে করছেন? 2 লাইনেই উত্তর চাই। আমার মনে হয় যে এনসিপির যে টার্গেটটা সেট করেছে, যদিও আমার মনে হয় যে মানে আপনি কী করতে চান ওটা যদি বলে দেন তাহলে ওটা করার সম্ভাবনা কমে যায়, বাট স্টিল ওই সম্ভাবনাটা এনসিপির আছে। কিন্তু এটা কতটুকু এনসিপি করতে পারবে, এটা এনসিপির যে লিডারশিপ, আমরা যারা আছি, আমাদের কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন এবং সক্ষমতার উপরে ডিপেন্ড করবে। কিন্তু ওই সম্ভাবনাটা পুরোপুরি আছে বলে আমি দেখি। এনসিপি ক্ষেত্রে কতটুক এগোতে পারবেন বলে মনে করছেন? এবং আপনার এনসিপিতে জয়েন করা নিয়েও একটি বিরোধ ছিল। প্রথমে শোনা যাচ্ছিল যে আপনি ঢাকা 10 থেকে দাঁড়াচ্ছেন। তারপর যদিও আমাদের কানে যে জিনিসটি এসেছে, আপনি সত্য মিথ্যা সেটি আপনি বলতে পারবেন, জামাতের সাইড থেকে হয়তো বা কোনো না কোনোভাবে তারা চাচ্ছিল না যে আপনি ঢাকা 10 থেকে দাঁড়ান। এনসিপির সাথে আপনার যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে আসলে ধোঁয়াশা ছিল। এনসিপির অনেক যারা রয়েছেন, যারা আপনাদেরই সদস্য, তারাও কিন্তু বলছিলেন যে আপনি একটু বেশি দেরি করে ফেলেছেন। আপনি যদি আরেকটু আগে এনসিপিতে জয়েন করতেন তাহলে না হয় নির্বাচন কেন্দ্রিক এনসিপির পরিকল্পনা আরও সুসংগঠিত হতো। না, এনসিপির ক্ষেত্রে আমার সরকার থেকে পদত্যাগ করার পরে আমি পলিটিক্যাল পার্টি জয়েনিংটা তাড়াহুড়া করতে চাই নাই, কারণ এটা একটা বিগ ডিসিশন। আপনি তার প্রতিদিন পলিটিক্যাল পার্টি জয়েন করবেন না। এনসিপি আমার ফার্স্ট ন্যাশনাল পলিটিক্সে ফার্স্ট পলিটিক্যাল পার্টি জয়েন আর কি। তো ওই জায়গা থেকে এনসিপিতে মানে জয়েন করা, বাট এটা আমি সরকারে থাকতেও বলেছি যে ইট ওয়াজ নট সার্টেন যে আমি এনসিপিতেই জয়েন করব। বাট এখানে জুলাইয়ের প্রতি কমিটেড, সংস্কার এবং বিচারের ইস্যুগুলো নিয়ে, এবং অবশ্যই যারা আমার সাথে পূর্ব পরিচিত, যাদের সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক এবং রাজনৈতিক বোঝাপড়া আছে, তো সব কিছু মিলিয়ে এনসিপিতেই মানে জয়েন করাটা হয়েছে। এবং নির্বাচন শেষ পর্যন্ত এনসিপি ওই সময় যে ক্রাইসিসটার মধ্য দিয়ে যাচ্ছিল জোট গঠনের কারণে, পদত্যাগের হিড়িক শুরু হওয়া এবং দলটাকে ধরে রাখা, সব যেহেতু আমাদের সবার জন্যই প্রথম নির্বাচন, যারাই নির্বাচিত হয়েছে বা হয় নাই, তো সবাই এলাকায় সময় দিতে এতটাই ব্যস্ত সময় যাচ্ছিল যে পার্টিকে এই সময়টাকে ধরে রাখা, এইটার জন্য কেউ ছিল না। ওই জায়গা থেকে আমি নির্বাচনে আর অংশগ্রহণ না করে তখন মুখপাত্রের দায়িত্ব নিই এবং নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব নিয়ে এই দায়িত্বটা পালন করি। কথা যখন শুরু করি তখন আমি বলেছিলাম বিষয় 3টি। একটি হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট, অবশ্যই জুলাই, যেহেতু আপনি জুলাই অগ্রনায়ক একজন জুলাই আন্দোলনের, এবং সবশেষ ব্যক্তিগত অজানা তথ্য। একটি বিষয় যেটি আমি আপনার কাছে প্রশ্ন ছুড়ছি এবং সেটি আসলে একটু অনেস্ট অ্যান্সার চাই, কারণ আমি জানি যে নাহিদ ইসলামের সাথে আপনার সম্পর্ক খুবই ভালো এবং একসাথে গণ অভ্যুত্থান করেছেন, লিড করেছেন। নাহিদ ইসলামকে আমি একটি প্রশ্ন করেছিলাম যে অনেক উপদেষ্টারা নিজেদের আখের গুছাচ্ছেন এবং সেফ এক্সিট নিয়ে ভাবছেন, সেই সময় আপনি নিজেও উপদেষ্টা ছিলেন।
কাদের কথা আসলে বলছিলেন? নাহিদ ইসলাম তখন কিন্তু বলেছিলেন যে পরবর্তীতে তিনি জানাবেন, কিন্তু আপনি কিন্তু অবগত যে আসলে কারা করছে না করছে, কি করছে না করছে, সেই প্রেক্ষাপটটা নিয়ে হয়তোবা 1 বছর আগে আমি ইন্টারভিউটা নিয়েছিলাম, এখন যদি একটু খোলাসা করেন। দেখেন, অনেকেই এই গণঅভ্যুত্থানে যারা উপদেষ্টা হয়েছেন গণঅভ্যুত্থানের পরে, তারা তো আর তারা গণঅভ্যুত্থানে অবদান রেখেছেন, তারা হয়তো অনেক রাজপথেও অনেকে ছিলেন, আমি জানি যে অনেকেই বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, সংহতি জানিয়েছেন। কিন্তু তারা কিন্তু বিভিন্ন সোসাইটির বিভিন্ন গ্রুপ থেকে বিলং করেন, তাদের আবার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকেও তারা বিলং করেন। ফলে এবং এই সরকারটা কিন্তু একটা নির্দিষ্ট মতাদর্শিক ব্যক্তিদের সরকার ছিল না। কেউ সরাসরি এই সরকার কেউই কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত ছিল না যারা উপদেষ্টা ছিলেন। আমি তো সরকার থেকে পদত্যাগ করার পরে জয়েন করছি, বাট স্টিল বায়াস ছিল। হয়তো কারো একটু জামাতের প্রতি বায়াস ছিল, কারো বিএনপির প্রতি বায়াস ছিল, কারো হয়তো কমিউনিকেশন অন্য কোনো শক্তিশালী গোষ্ঠীর সাথে বা কোনো এস্টাবলিশমেন্টের সাথে ছিল। ফলে এই সরকারটা অ্যাজ এ গভর্নমেন্ট একসাথে মুভ করা, যেটা এক একজন এক এক দিকে বা এক এক গ্রুপ এক এক দিকে বা এক এক গ্রুপের এক এক স্বার্থ নিয়ে কেউ ব্যস্ত, বা সেটা হয়তো অনেক সময় গণঅভ্যুত্থানের স্বার্থের সাথে কনফ্লিক্টও করতেছে। তো ওই জায়গা থেকে নাহিদ ইসলাম এই বক্তব্যটা দিয়েছেন, এবং আমার মনে হয় যে সুস্পষ্ট প্রমাণ ছাড়া হয়তো বলা ঠিক না, এই জন্য আমি বলছি না, যেহেতু তারা আমার কলিগ ছিলেন। বাট এই জিনিসগুলো হয়তো সামনেও আসবে যে কে আসলে কোন স্বার্থ এখানে থেকে বাস্তবায়ন করেছেন, কে আসলে তার দায়িত্ব পালন না করে অন্য কিছু করেছেন কিনা। এবং কিছু বিষয় তো আসলো নির্বাচনের পরে, আমরা দেখলাম কোনো উপদেষ্টা বর্তমানে যে সরকারি দল তাদেরকে সহযোগিতা তারা করেছেন সরকার গঠন করার ক্ষেত্রে। আবার অনেকের ব্যাপার শোনা যায় অনেকে বর্তমানে যে বিরোধী দল তাদেরকেও সহযোগিতা করেছেন। আবার বলা হয় যে আমরাও এনসিপিকে সহযোগিতা করেছি, বাট সহযোগিতা করলে এই অবস্থা হইতো না আর কি। আরও ভালো হতে পারতো যদি একটা সরকার কোনো দলকে সহযোগিতা করে, তাহলে সরকার চাইলে সরকারও গঠন করাইতে পারতো। একটি শেষ প্রশ্ন করে তারপর আমি বিশ্বকাপের আরেকটি প্রশ্ন করব, তারপর শেষ করে দিব। উপদেষ্টা হিসেবে আসলে নিজেকে কি মনে করেন? সাকসেস, ব্যর্থ, এক লাইনে যদি বলেন। আমি এটা নিজের মূল্যায়ন করতে চাই না। আমার মনে হয় বাংলাদেশের জনগণ এটা মূল্যায়ন করবে। দুইটা স্ট্রিম এখানে, একটা হচ্ছে আমি আমার মিনিস্ট্রি কেমন চালাইছি ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসাবে। আমি মনে করি যে আমার জায়গা থেকে আমি যথাসম্ভব ভালো কাজ করার চেষ্টা করেছি এবং অনেক ক্ষেত্রে পেরেছিও। কিন্তু আরেকটা হচ্ছে সরকারের অংশ হিসেবে এই সরকার কতটুকু ভালো করছে ওইটার তো দায় আমার উপরে আসে যায়। আমার মনে হয় এই সরকারের আরও ভালো করার সুযোগ ছিল, বিশেষ করে গণঅভ্যুত্থান, জুলাই সনদ নিয়ে আজকে যে পরিস্থিতিতে আমরা পড়তেছি, সরকার যদি আরও স্ট্রং অবস্থান, সরকার যদি এই জাতীয় ঐক্যের জন্য এই সংস্কারের ক্ষেত্রে কম্প্রোমাইজ না করারও সরকার যদি স্ট্রং অবস্থানটা নিতে পারতো, ওটা সুযোগ ছিল বলে আমার মনে হয়। সরকার কালেকটিভলি ওটা করতে ফেল করছে। শেষ প্রশ্ন, বিশ্বকাপ, আমি জানি আপনি ব্রাজিল সমর্থক, আমি আর্জেন্টিনার সমর্থক। ব্রাজিল নিয়ে যদি একটু প্রেডিকশন করেন। গতকাল আমরা খেলা দেখেছি, গত রাতে যে খেলাটি হলো, জাপানের সাথে ব্রাজিল 2-1 গোলে জিতলো, এবং এরপর মুহূর্তে কিন্তু আরও প্রতিপক্ষ এসেছে, কিছু কঠিন প্রতিপক্ষ এসেছে। সার্জিস আলম প্রেডিক্ট করেছেন যে ফাইনাল পর্যন্ত ব্রাজিল যাবে না, ইংল্যান্ডের সাথেই ব্রাজিলের হার হবে। আপনি আসলে কি এক্সপেক্ট করছেন? সাথে আর্জেন্টিনাকে নিয়ে আসলে কি এক্সপেক্ট করছেন? শেষ প্রশ্ন। ব্রাজিল ফাইনাল পর্যন্ত যাবে এবং আর্জেন্টিনা সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারবে আর কি, যদি ওইভাবে পরে খেলাটা। ব্রাজিলের সাথে জাপানের ক্ষেত্রে অনেকে বলছে যে ব্রাজিল জাপানের সাথে জিতবে না, বাট স্টিল জাপানের সাথে ব্রাজিল আউটস্ট্যান্ডিং খেলা দেখিয়েছে। এবং আর্জেন্টিনার জন্য এই ওয়ার্ল্ড কাপের পাথওয়েটা ইজি হয়ে গেছে অনেকটা। আপনি দেখেন কেপ ভার্দের সাথে যদি রাউন্ড অফ 32-তে খেলা পড়ে, কেপ ভার্দে তো স্পেনকে আটকে দিয়েছে, স্পেন তার সেই অবস্থায় এখন নাই। এবং কেপ ভার্দের এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, অ্যান্ড ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে আপনি একটা ওয়ার্ল্ড কাপের মঞ্চে খুব বেশি তো কেপ ভার্দে আর জাপান যদি আপনি বলেন, জাপান অনেক এগিয়ে থাকবে। এবং কেপ ভার্দের পরেও যেই পাথওয়ে আমরা দেখতেছি আর্জেন্টিনার জন্য, সেমিফাইনাল পর্যন্ত কোনো কঠিন সমীকরণ আমি দেখছি না। তো সেমিফাইনাল পর্যন্ত তারা সহজেই উতরে যাবে, কিন্তু ব্রাজিলের জন্য সেমিফাইনাল পর্যন্ত কঠিন একটা সমীকরণ আছে। জিতবে ব্রাজিল, সম্ভাবনা আছে, আমরা তো অবশ্যই আশা করি। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম গণঅভ্যুত্থানের একজন অগ্রনায়ক বা মহানায়ক যাই বলি, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে। তিনি কিন্তু আমাদেরকে জানালেন যে জুলাই আন্দোলনের যে প্রেক্ষাপট রয়েছে, সেই জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপট এবং ব্যক্তিগত অজানা তথ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ৭১ পডকাস্টে রাশেদ আনিস।